হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল এডুকেশন। আমরা এখন নিয়ে এসেছি মক টেস্ট 9। এর আগে আরও 8টা মক টেস্ট দেওয়া হয়েছে। আপনারা যদি সেগুলো না দেখে থাকেন তো সেগুলো অবশ্যই দেখে নিন, কারণ সেখানেও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এবং প্রত্যেকটা মক টেস্টে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হচ্ছে, যে প্রশ্নগুলো চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন বিস্তারিত আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো দেখে নেওয়া যাক এখানে কোন কোন প্রশ্ন আলোচনা করা হয়েছে। প্রথমেই যেটা রয়েছে, নীল নদী নিম্নলিখিত কোন দেশটির মধ্যে দিয়ে প্রবাহিত হয়নি। এখানে দেখুন বলা হয়েছে প্রবাহিত হয়নি, অর্থাৎ নেগেটিভে বলা হয়েছে। প্রবাহিত হয়েছে কিন্তু বলা হয়নি প্রবাহিত হয়নি। প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। প্রশ্ন পড়ায় যদি একটু ভুল হয়ে যায় তাহলেই কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। তো এখানে অপশান কী কী রয়েছে? অপশান এ ইথিওপিয়া, অপশান বি ইজিপ্ট, অপশান সি কেনিয়া, অপশান ডি উগান্ডা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি কেনিয়া। নীল নদী কেনিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয়নি। এখন নীল নদী সম্বন্ধে যতক্ষণ আমরা আলোচনা করছি, নীল নদীর সম্বন্ধে বেসিক যে জিনিসগুলো সেগুলো অন্তত আমাদের জেনে রাখা দরকার। সেটা হচ্ছে কি, নীল নদীর দুটি অংশ, একটা হচ্ছে হোয়াইট নীল এবং অপরটি হচ্ছে ব্লু নীল। হোয়াইট নীল উৎপত্তি কোথা থেকে হয়েছে? হোয়াইট নীলের উৎপত্তি হচ্ছে লেক ভিক্টোরিয়া থেকে। এবং ব্লু নীলের উৎপত্তি কোথা থেকে? ব্লু নীলের উৎপত্তি হচ্ছে ইথিওপিয়ার লেক তানা থেকে। এবং ইথিওপিয়ার লেক তানা থেকে এর উৎপত্তি, এবং ওটা ভিক্টোরিয়া থেকে উৎপত্তি। এবং দুটো রিভার অর্থাৎ হোয়াইট নীল এবং ব্লু নীল প্রবাহিত হয়ে সুদানে এসে মিলিত হয়েছে। অর্থাৎ দুটো নদী দুদিক থেকে প্রবাহিত হয়ে এসে সুদানে এসে মিলিত হয়েছে, এবং এখান থেকে প্রবাহিত সুদান থেকে প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিলিত হয়েছে। অর্থাৎ নীল নদী কোথায় মিলিত হয়েছে এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে নীল নদী মিলিত হয়েছে ভূমধ্য সাগরে। এখান থেকে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, যে নীল নদীর হোয়াইট নীল কোথা থেকে উৎপত্তি, ব্লু নীল কোথা থেকে উৎপত্তি, নীল নদী কোথায় মিলিত হয়েছে, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। আরও ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে হোয়াইট নীল এবং ব্লু নীল কোন দেশে মিলিত হয়েছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে উত্তর হবে সুদান। নীল নদীর দৈর্ঘ্য কত? এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নীল নদীর দৈর্ঘ্য কত? নীল নদীর দৈর্ঘ্য হচ্ছে 6853 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, ইটানগর কোন রাজ্যের রাজধানী? আমি বলেছি যে দেশের যতগুলো রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যের রাজধানীর সম্বন্ধে অবশ্যই মনে রাখতে হবে, কারণ রাজধানী থেকে কিন্তু প্রশ্ন আসার ব্যাপক সম্ভাবনা থাকে। এখানে কি কি রয়েছে? এখানে রয়েছে অপশান এ মেঘালয়, অপশান বি গুজরাট, অপশান সি অন্ধ্রপ্রদেশ, অপশান ডি অরুণাচল প্রদেশ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের রাজধানীর নাম হচ্ছে ইটানগর। এখানে যতক্ষণ আমরা আরও 3টে রাজ্য এখানে দেওয়া আছে, সুতরাং এই 3টে রাজ্য সম্বন্ধে আমাদের একটু জেনে রাখা দরকার। 3টে রাজ্যের রাজধানী সম্বন্ধে। মেঘালয়, মেঘালয়ের রাজধানী কি? মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং। গুজরাটের রাজধানী কি? গুজরাটের রাজধানী গান্ধীনগর। এবং অন্ধ্রপ্রদেশের রাজধানী কি? অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী। এই ক্ষেত্রে দেখবেন এই গান্ধীনগর আর ইটানগর অনেক সময় স্টুডেন্টদের মধ্যে কিন্তু এদিক ওদিক হয়ে যায়। অনেক ক্ষেত্রে এই যে ইটানগর নগরটা দিয়েই অনেকে হয়তো গুজরাটে অ্যান্সার করে দিয়ে আসবে, আর গুজরাটে যদি অ্যান্সার করে দিয়ে আসে তাহলে ভুল হয়ে যাবে। ইটানগর হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী, গান্ধীনগর হচ্ছে গুজরাটের রাজধানী। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড মিল্ক ডে কবে পালন করা হয়? ইম্পর্টেন্ট ডেগুলো সম্বন্ধে কিন্তু মনে রাখতে হবে। আমি আগেও বলেছি, অন্যান্য ভিডিওতেও বলেছি যে এটা একটা নোট ডাউন করে নেবেন। প্রত্যেকটা মাস আলাদা আলাদা ঘর করে নোট ডাউন করে নেবেন সেই মাসে কোন কোন ডেগুলো ইম্পর্টেন্ট। তো তেমনই একটা প্রশ্ন এসছে এখানে, ওয়ার্ল্ড মিল্ক ডে কবে পালন করা হয়? অপশান এ 1 জুন, অপশান বি 1 জুলাই, অপশান সি 4 জুন, অপশান ডি 4 জুলাই। এর সঠিক উত্তর কী? এর সঠিক উত্তর হচ্ছে 1 জুন। ওয়ার্ল্ড মিল্ক ডে পালন করা হয় 1 জুন। আর এই ওয়ার্ল্ড মিল্ক ডে কবে থেকে পালন করা হয়? এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ওয়ার্ল্ড মিল্ক ডে প্রথম পালন করা হয়েছিল 2001 সালে, এবং 2001 সালের পর থেকে প্রত্যেক বছর 1 জুন ওয়ার্ল্ড মিল্ক ডে পালন করা হয়। এই ওয়ার্ল্ড মিল্ক ডে বা এই দুধ দিবস, এটা পালন করার কারণ কি? এর পালন করার উদ্দেশ্য কী? এর উদ্দেশ্য হচ্ছে দুধের পুষ্টিগুণের গুরুত্ব মানুষকে বোঝানোর উদ্দেশ্যে এই ওয়ার্ল্ড মিল্ক ডে পালন করা হয়। নেক্সট প্রশ্ন,
যে পুষ্টি পদ্ধতিতে কঠিন ও জটিল খাদ্যবস্তু গ্রহণ করে পুষ্টি সম্পন্ন হয় তাকে কি বলে? এটা জেনারেল সায়েন্সের প্রশ্ন। এর আগে আমরা জিওগ্রাফি এবং জেনারেল নলেজের একটা প্রশ্ন আলোচনা করলাম, এবার জেনারেল সায়েন্সের কয়েকটি প্রশ্ন আলোচনা করি। যে এখানে প্রশ্নটা তাহলে বুঝেই যাচ্ছেন যে পুষ্টি পদ্ধতিতে কঠিন ও জটিল খাদ্যবস্তু গ্রহণ করে পুষ্টি সম্পন্ন হয় তাকে কি বলে? এখানে রয়েছে অপশান এ হলোজাইক পুষ্টি, অপশান বি সাপ্রোজাইক পুষ্টি, অপশান সি সিমবায়োটিক পুষ্টি, অপশান ডি উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ হলোজাইক পুষ্টি। হলোজাইক পুষ্টি প্রধানত 5টি পর্যায়ে সম্পন্ন হয়। হলোজাইক পুষ্টি কি প্রথমেই বুঝতে পারলেন যে কঠিন এবং জটিল খাদ্যবস্তু গ্রহণ করে পুষ্টি সম্পন্ন হয়, সেটা হচ্ছে হলোজাইক। এবং হলোজাইক পুষ্টির 5টি পর্যায় আছে। সেই পর্যায়গুলি কি কি? একটি হচ্ছে খাদ্য গ্রহণ, অর্থাৎ প্রথমে খাদ্য গ্রহণ, তারপরের পর্যায়ে কি? তারপরের পর্যায়ে হচ্ছে পরিপাক, তারপরের পর্যায়ে শোষণ, তারপরের পর্যায়ে আত্তীকরণ এবং সর্বশেষ পর্যায়ে বহিষ্করণ। এই সমস্ত কিন্তু মনে রাখতে হবে। 5টি পর্যায়ে আবার একবার আমি বলে দিচ্ছি: খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ। নেক্সট আরও দুটো পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, এই দুটো সম্বন্ধেও আমাদের জেনে রাখা দরকার। সাপ্রোজাইক, প্রথমে সাপ্রোজাইকটা দেখে নিই। সাপ্রোজাইক পুষ্টি, সাপ্রোজাইক পদ্ধতিতে প্রাণী মৃত দেহাবশেষ থেকে তরল পুষ্টিরস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে। অর্থাৎ এটা কী ধরনের পুষ্টি? এটা হচ্ছে মৃতজীবী পুষ্টি। এবং নেক্সট কি থাকছে? সিমবায়োটিক পুষ্টি। সিমবায়োটিক পদ্ধতিতে একটি প্রাণী অপর কোনো প্রাণীর সঙ্গে সহাবস্থানে থেকে পুষ্টি সম্পন্ন করে। অর্থাৎ এটা কি? এটা মিথজীবী পুষ্টি। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার ব্যাপক সম্ভাবনা থাকে। নেক্সট প্রশ্ন, প্রাণীদেহে গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? এখানে অপশান কী কী রয়েছে? অপশান এ আয়োডিন, অপশান বি সোডিয়াম, অপশান সি পটাশিয়াম, অপশান ডি সালফার। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ আয়োডিন। আয়োডিনের অভাবে প্রাণীদেহে গলগণ্ড রোগ হয়। এছাড়াও আয়োডিনের অভাবে রক্তে কোলেস্টেরলের পরিমাণও বৃদ্ধি পায়। কিন্তু যদি আয়োডিনের অভাব হয় শরীরে, তাহলে সেক্ষেত্রে রক্তে যে কোলেস্টেরলের পরিমাণ, সেই কোলেস্টেরলের পরিমাণও কিন্তু বৃদ্ধি পায়। এখন আমাদের জানা দরকার যে আয়োডিনের কাজ কী। আয়োডিনের কাজ হচ্ছে প্রাণীদেহে থাইরক্সিন গঠনে সহায়তা করা এবং বিভিন্ন বিপাক নিয়ন্ত্রণ করা। আর এটি প্রাণীদেহে থাইরক্সিনের প্রধান উপাদান। তাহলে কিসের? থাইরক্সিনের প্রধান উপাদান হচ্ছে আয়োডিন। আপনারা এখনও পর্যন্ত যদি আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন, প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজ, স্কুল এডুকেশনাল যে ফেসবুক পেজ আছে, সেটা লাইক করতে পারেন এবং ফলো করতে পারেন। সেখানেও অনেক প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করি, অনেক মক টেস্ট দেওয়া হয়, অনেক নোটস দেওয়া হয়, যেগুলো আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশানে অনেক সাহায্য করতে পারে। নেক্সট প্রশ্ন, রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ গ্রন্থটি কে রচনা করেছিলেন? এখানে অপশান এ বিদ্যাসাগর, অপশান বি ভূদেব মুখোপাধ্যায়, অপশান সি কেশবচন্দ্র সেন, অপশান ডি শিবনাথ শাস্ত্রী। এর সঠিক উত্তর হচ্ছে শিবনাথ শাস্ত্রী। অর্থাৎ রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ গ্রন্থটি রচনা করেছিলেন শিবনাথ শাস্ত্রী। নেক্সট প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে অনেকগুলো আমরা পয়েন্ট দেখতে পাবো। সেটা হচ্ছে, দেখে নিই প্রশ্নটা আগে। গৌতম বুদ্ধের জীবনে বোধিবৃক্ষ কিসের প্রতীক? এখানে অপশান কী কী রয়েছে? অপশান এ ধর্মপ্রচার, অপশান বি নির্বাণ লাভ, অপশান সি মহাভিনিষ্ক্রমণ, অপশান ডি মহাপরিনির্বাণ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি নির্বাণ লাভ। গৌতম বুদ্ধের জীবনে বোধিবৃক্ষ হচ্ছে নির্বাণ লাভের প্রতীক। এবার এই নির্বাণ লাভ, এই নির্বাণ লাভটা কী? মহাভিনিষ্ক্রমণ কী? মহাপরিনির্বাণ কী? এগুলো সম্বন্ধে যদি আপনাদের জ্ঞান না থাকে তো এই উত্তর দেওয়া অসম্ভব। নির্বাণ লাভ কী? নির্বাণ লাভ হচ্ছে কঠোর তপস্যার মাধ্যমে যে জ্ঞান প্রাপ্তি হয়েছিল গৌতম বুদ্ধের, সেটাই হচ্ছে নির্বাণ লাভ। এবং সেইটা কোথায় হয়েছিল?
বোধিবৃক্ষের নিচে বসে তিনি কঠোর যে তপস্যা করেছিলেন এবং সেই কঠোর তপস্যার মাধ্যমে যে জ্ঞান লাভ করেছিলেন সেটাই হচ্ছে নির্বাণ লাভ। এবং তিনি বোধিবৃক্ষের নিচে যেহেতু তপস্যা করেছিলেন, সুতরাং নির্বাণ লাভের প্রতীক হচ্ছে বোধিবৃক্ষ। এখন মহাভিনিষ্ক্রমণের মানে কি? মহাভিনিষ্ক্রমণ হলো গৃহত্যাগ, অর্থাৎ গৌতম বুদ্ধ প্রথমে সংসারী ছিলেন, তিনি বিবাহ করেছিলেন, তার পুত্র হয়েছিল এবং পরবর্তী সময়ে তিনি গৃহত্যাগ করে তপস্যায় মনোনিবেশ করেছিলেন এবং পরবর্তীকালে জ্ঞান লাভ করেছিলেন এবং তিনি ধর্মপ্রচারে বেরিয়েছিলেন। এই গৃহত্যাগকেই বলা হয় মহাভিনিষ্ক্রমণ। এবং এই মহাভিনিষ্ক্রমণের প্রতীক কি? এই মহাভিনিষ্ক্রমণের প্রতীক হচ্ছে ঘোড়া। নেক্সট হচ্ছে কি? মহাপরিনির্বাণ কি? মহাপরিনির্বাণ হলো মৃত্যু, অর্থাৎ গৌতম বুদ্ধের মৃত্যুর প্রতীক হচ্ছে মহাপরিনির্বাণ। এবং এর প্রতীক কি? মহাপরিনির্বাণ হচ্ছে গৌতম বুদ্ধের মৃত্যুকে বলা হয় মহাপরিনির্বাণ। মহাপরিনির্বাণের প্রতীক কি? মহাপরিনির্বাণের প্রতীক হচ্ছে স্তূপ। নেক্সট প্রশ্ন, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এখান থেকে একটা নতুন জিনিস শিখবেন। দেখা যাক এখানে প্রশ্নটা কি বলা হয়েছে। জৈন তীর্থঙ্করদের ক্রমান্বয়ে সাজান। আমরা কি জানি? 24 জন জৈন তীর্থঙ্কর ছিলেন এবং সেই 24 জন জৈন তীর্থঙ্কর প্রথমে একজন ছিলেন এবং শেষে 24 নম্বরে একজন ছিলেন এবং তার মধ্যে অনেকজন ছিলেন এবং প্রথমে কে ছিলেন, সেকেন্ড কে ছিলেন, থার্ড কে ছিলেন, এইভাবে একটা ক্রমান্বয় হয়। তো এখানে ক্রমান্বয়ে সাজাতে বলা হয়েছে যে প্রথম দিকে কে ছিলেন, শেষের দিকে কে ছিলেন, সেই ক্রমান্বয়ে সাজাতে হবে। এখানে কী কী রয়েছে? 1 রয়েছে বসু পূজা, 2 পার্শ্বনাথ, 3 মহাবীর, 4 ঋষভনাথ। এখানে অপশানে কী রয়েছে? অপশান এ 4 2 1 3, বি এ 1 4 2 3, সি এ 4 1 2 3, ডি এ 3 2 4 1। এখন আমাদের জানতে হবে যে জৈন তীর্থঙ্করদের সম্বন্ধে যদি আমাদের নর্মাল নলেজ থাকে তাহলে আমরা এলিমিনেট পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা এর সঠিক উত্তর বার করে ফেলতে পারবো। তো এলিমিনেট পদ্ধতি কি? আমাকে সবার আগে জানতে হবে যে এর মধ্যে কী কী পয়েন্ট আমাদের জানা দরকার। প্রথম আমাদের কী জানা দরকার? যে এই জৈন তীর্থঙ্কর যারা ছিলেন, জৈন তীর্থঙ্করদের মধ্যে প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন তীর্থঙ্করদের মধ্যে প্রথম তীর্থঙ্কর যিনি ছিলেন তিনি হচ্ছেন ঋষভদেব, অর্থাৎ ঋষভদেব ছিলেন জৈন তীর্থঙ্করদের মধ্যে প্রথম তীর্থঙ্কর বা ফার্স্ট তীর্থঙ্কর। এখন আমরা মহাবীর সম্বন্ধে মোটামুটি ইতিহাসের পাতায় বহুবার পড়েছি। তো মহাবীরের সম্বন্ধে যদি আমরা পড়ে থাকি তো আমরা জানতে পারবো যে মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন। মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর বা শেষ তীর্থঙ্কর। সুতরাং আমরা এখানে ক্রমান্বয়ে কী কী পেয়ে গেলাম? 2 পেয়ে গেলাম। এক কী পেয়ে গেলাম? যে প্রথম তীর্থঙ্কর ঋষভদেব, শেষ তীর্থঙ্কর কাকে পেয়ে গেলাম? মহাবীর। তাহলে এখানে কি? আমরা এবার এলিমিনেট পদ্ধতির মাধ্যমে দেখি যে তাহলে 4 কী হবে? 4 সবার প্রথমে থাকবে। 4 প্রথমে কার কার রয়েছে? এই যে এতে রয়েছে 4 প্রথমে এবং সিতে রয়েছে 4 প্রথমে, বি এবং ডিতে নেই, অর্থাৎ বি ভুল উত্তর, আমাদের আর দেখার দরকারই নেই, ডিও ভুল উত্তর। এবার আমরা কি দেখলাম? আমরা দেখলাম 3 মহাবীর, তিনি ছিলেন শেষ তীর্থঙ্কর। তাহলে এখানে দেখি লাস্টে 3 এই দুটোরই আছে নাকি? হ্যাঁ, এখানে 3 এতেও আছে, সিতেও আছে, অর্থাৎ এটা থেকে আর আমরা কিছু এলিমিনেট করতে পারলাম না। এবার বসু পূজা এবং পার্শ্বনাথ সম্বন্ধে যদি আমাদের ন্যূনতম জ্ঞান থাকে তাহলে আমরা কিন্তু এর সঠিক উত্তর করে ফেলতে পারবো। পার্শ্বনাথ কে ছিলেন? পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর বা মহাবীরের আগে যিনি ছিলেন তীর্থঙ্কর তিনি হলেন পার্শ্বনাথ। পার্শ্বনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর। সুতরাং এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? পার্শ্বনাথ তাহলে হবে কি? লাস্টের আগে, অর্থাৎ 4 প্রথমে থাকবে, 3 শেষে থাকবে, 2 থাকবে 3 নম্বরে। তাহলে দেখা যাক 2 3 নম্বরে কোথায় আছে? সিতে আছে। ব্যাস, আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম কি? সি। অর্থাৎ বসু পূজা কততম তীর্থঙ্কর এটা আমরা না জেনেও আমরা কিন্তু এর সঠিক উত্তর বার করে ফেলতে পারতাম। এখানে যদি 3 দুটোতেই যদি না থাকতো, এতে এবং সিতে, সেক্ষেত্রে আমাদের উত্তর করা আরও সহজ হয়ে যেত। কিন্তু যেহেতু একই সঙ্গে ছিল সেক্ষেত্রে আমাদের পার্শ্বনাথ সম্বন্ধেও একটু জেনে রাখতে হবে। এইভাবে কিন্তু এলিমিনেট পদ্ধতির মাধ্যমে কিন্তু অ্যান্সার বার করতে হবে। এখানে কী হয়ে গেল? তাহলে আমরা কতগুলো পয়েন্ট জানলাম যে ঋষভনাথ প্রথম তীর্থঙ্কর ছিলেন, পার্শ্বনাথ 23তম তীর্থঙ্কর ছিলেন, মহাবীর 24তম তীর্থঙ্কর বা শেষ তীর্থঙ্কর ছিলেন। নেক্সট প্রশ্ন, বেদ শব্দটি কোথা থেকে এসেছে? এখানে অপশান কী রয়েছে? অপশান এ বিষ, অপশান বি বিদ, অপশান সি বিদ, অপশান ডি বেদাঙ্গ।
এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বিদ। এই বিদ কথাটি থেকেই কিন্তু এই বেদ শব্দটি এসেছে। বেদ হলো আর্যদের তথা পৃথিবীর প্রাচীনতম সাহিত্য। যদি পৃথিবীর বা আর্যদের প্রাচীনতম সাহিত্য কি যদি প্রশ্ন আসতো, সেক্ষেত্রে উত্তর হতো বেদ। অর্থাৎ বেদ আর্যদের তথা পৃথিবীর প্রাচীনতম সাহিত্য। এবং বেদের খণ্ডগুলির মধ্যে, বেদের কতগুলি খণ্ড আছে আমরা জানি, বেদের 4টি খণ্ড, ঋক, সাম, যজু, অথর্ব। এবং এই খণ্ডগুলির মধ্যে সবথেকে প্রাচীন খণ্ড কোনটি? সবথেকে প্রাচীন খণ্ড হচ্ছে ঋগ্বেদ। অর্থাৎ সবথেকে ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম বেদ। এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এই যে বেদ যে রচনা হয়েছিল, এই বেদ কোন ভাষায় রচিত হয়েছিল? এই বেদ রচিত হয়েছিল সংস্কৃত ভাষায়। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং বেদকে অপৌরুষেয় বা ঈশ্বরের বাণী বলে মনে করেন ধর্মপ্রাণ হিন্দুরা। নেক্সট প্রশ্ন, পণিনি রচিত অষ্টাধ্যায়ী আসলে কি? এখানে অপশান এ দর্শন, অপশান বি বিজ্ঞান, অপশান সি রাজনীতি, অপশান ডি ব্যাকরণ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ব্যাকরণ। পণিনি রচিত অষ্টাধ্যায়ী হচ্ছে একটি ব্যাকরণ গ্রন্থ। এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এই পণিনি রচিত অষ্টাধ্যায়ী এই গ্রন্থটি কোন সময় রচিত হয়েছিল, এর সময়কাল কী, এটাও আমাদের কিন্তু মনে রাখতে হবে। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে এই গ্রন্থ রচিত হয়েছিল। অর্থাৎ কবে? খ্রিস্টপূর্ব 4র্থ শতকে এই পণিনি রচিত অষ্টাধ্যায়ী গ্রন্থটি রচিত হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওগুলো আরও কীভাবে বানালে আপনারা আরও উপকৃত হতে পারবেন। আর এখনও পর্যন্ত যদি আমাদের এই স্কুল এডুকেশন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজ স্কুল এডুকেশন ফেসবুক পেজ আপনারা লাইক করুন এবং ফলো করুন। ওখানেও অনেক রকম স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন, যাতে অন্যান্য স্টুডেন্টরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।